হে নাকি? ম্যাডাম কথা শোনা যাচ্ছে না তো। যাইতেছে না। ম্যাম কথা শোনা যাইতেছে না। কথা তো শোনা যাচ্ছে না ম্যাডাম। ম্যাডাম কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যায় না। কথা শোনা যায় না। এবার কি শুনতে পাচ্ছো? ম্যাডাম। শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম। জি ম্যাম। ওকে, আমিও শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার শুরু করি। আমি বলছিলাম যে আমরা তিন ধরনের রেওয়া মিলের প্রশ্ন দেখতে পারি। একটা হচ্ছে এভাবে, মানে লম্বালম্বি করে থাকবে খতিয়ানের জেরগুলা। সবসময় রেওয়া মিল খতিয়ানের জের, মানে ডেবিট ক্রেডিট উল্লেখ নাই, সবকিছু বক্স আকারে আছে। আচ্ছা, আরেকটা হতে পারে পাশাপাশি লিখে দিবে। যেমন ধরো, পাশাপাশি লিখবে খতিয়ানের জেরসমূহ নিম্নরূপ। এভাবে লিখে হাতে নগদ 5,000 টাকা, মূলধন 20,000 টাকা, এভাবে লেখা থাকবে পাশাপাশি। আবার 3 নাম্বার প্রশ্নটা যেভাবে আছে সেভাবেও হতে পারে। এখানে কিন্তু একটা রেওয়া মিলই করা আছে, কিন্তু কথা হচ্ছে রেওয়া মিলটা শুদ্ধ না। এখানে রেওয়া মিলটা শুদ্ধ না, আমরা শুদ্ধটা করব। ঠিক আছে, শুদ্ধ কিভাবে করব সেটা পরে দেখতেছি, আগে আমরা একটু প্রশ্নটা পড়ি। এখানে একটা রেওয়া মিল দেওয়া আছে, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে ত্রুটিপূর্ণ রেওয়া মিল। তোমাকে করতে বলেছে মেসার্স সালেহ এন্ড কোং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তারপর বলেছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, আর নিচে বলেছে একটি শুদ্ধ রেওয়া মিল প্রস্তুত করো। এই অঙ্কটা বেছে নেওয়ার আমার এটা হচ্ছে একমাত্র কারণ যে রেওয়া মিলটাকে শুদ্ধ করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা করব মূলধন জাতীয় প্রাপ্তি। আমার প্রশ্ন হচ্ছে, তোমরা কি মূলধন জাতীয় প্রাপ্তি চেনো? বলতে পারবা কেউ কোনগুলা মূলধন জাতীয় প্রাপ্তি? আমরা আগের অঙ্কে করেছিলাম মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, প্রথম অঙ্কে। পরের অঙ্ক ছিল মুনাফা জাতীয় মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়। আর এখানে বলছে মূলধন জাতীয় প্রাপ্তি। ব্যয় আর প্রাপ্তির মধ্যে একটা পার্থক্য আছে। প্রথমে বলি মূলধন আর মুনাফা জাতীয়। যেই ব্যয়গুলা বা যেই আয়গুলা আমরা অনেক দিনের জন্য একসঙ্গে করি, মানে 1 বছরের বেশি সময়ের জন্য, সেটা 5 বছর 10 বছর হতে পারে, সেটা হচ্ছে মূলধন জাতীয়। আর যেই আয় বা ব্যয়টা
এক বছরের মধ্যে, একটা আর্থিক বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা হচ্ছে মুনাফা জাতীয়। এবার হচ্ছে প্রাপ্তি আর আয়ের পার্থক্য। আমরা অনেক সময় বলি বা প্রদান আর ব্যয়ের পার্থক্য, যেমন বিজ্ঞাপন খরচ 10,000 টাকা 4 বছরের জন্য প্রদত্ত, তাহলে আমরা যে 10,000 টাকা দিয়ে দিলাম সেটা আমাদের ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। অথবা আমরা যদি বেতন 1 বছরের জন্য দিয়ে দিই, সেটা মুনাফা জাতীয় ব্যয় হতে পারে, কিন্তু আমি যদি 1 মাসের হিসাব করি তাহলে আমার আসলে প্রদানটা হচ্ছে 10,000 টাকা, কিন্তু ব্যয়টা তো 10,000 টাকা না, চলতি বছরের যতটুকু সেটাই হচ্ছে এই বছরের জন্য ব্যয়। প্রদান আর ব্যয়ের পার্থক্য কি তোমরা বুঝতে পারছো? তুমি যা দিয়ে দিবা তার সবটাই প্রদান, যা পাবা তার সবটাই প্রাপ্তি, কিন্তু যা দিয়ে দিয়েছো তার সবটাই ব্যয় না, যা পেয়ে গেছো তার সবটাই আয় না। শুধুমাত্র চলতি বছরের যতটুকু ততটুকুই হচ্ছে আয় বা ব্যয়। বোঝা গেছে? একটা অঙ্ক করি তাহলে আর একটু পরিষ্কার বুঝতে পারবা। আচ্ছা, মেসার্স সালেহ এন্ড কোং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। এখানে সব আসবে, মানে চলতি বছরের যা মূলধন জাতীয় ব্যয় তার সবটা। দেখো কোথায় আছে, প্রারম্ভিক মজুত পণ্য হবে না, ক্রয় হবে না, বেতন, পাওনাদার, ব্যাংক জমার উদ্বৃত্ত, কিছুই না। নিচে আছে গৃহীত ঋণ 13,000 টাকা, সেটা হতে পারে, আবার মূলধন নিজেই হতে পারে। তাহলে একটু করি 3 নং প্রশ্ন, তার ক করব। আচ্ছা, আরেকটা বলে নেই, তোমাদের খাতা দেখার সময় আমি একটা জিনিস দেখেছি, হিসাব বিজ্ঞান খাতায় তোমরা মার্জিন করেছো, কেন করছো সেটা আমি ঠিক বুঝতে পারি নাই। অ্যাকাউন্টিং খাতায় কেউ মার্জিন করবা না, মার্জিন যদি করারই হতো তাহলে আমি বোর্ডেও মার্জিন করতাম। অ্যাকাউন্টিং খাতায় যদি মার্জিন করো সেক্ষেত্রে তোমার জায়গাটা কমে যায়, ঘর করতে সমস্যা হয়। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। আচ্ছা, আমি যেভাবে করছি সেভাবে বক্স আকারে অঙ্কটা করবা, কারণ সবকিছুর একটা প্রেজেন্টেশনের সৌন্দর্য আছে, যেভাবে ভালো লাগে সেভাবে অঙ্ক করবা না। এক নম্বরে হচ্ছে গৃহীত ঋণ, 13,000। 2 নম্বরে হচ্ছে মূলধন 67,000। 67,000 আর 13,000 যোগ করলে হবে 80,000। এটা হচ্ছে মোট মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, এবার আমরা পরের অংশ যেটা করব, মানে খ নাম্বার, সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো উপযুক্ত তথ্যের আলোকে। মানে আবারও এই সালেহা এন্ড কোং এর মুনাফা জাতীয় ব্যয়। খ খ বক্সটাও এটাই থাকবে, কিন্তু মুছে করি। আচ্ছা, এবারে আমরা করব মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো আছে দেখো, প্রথমেই আছে প্রারম্ভিক মজুত পণ্য।
এটাও এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়, কারণ এক বছর শেষ হলে প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ অবশ্যই হ্রাস বৃদ্ধি ঘটবে। প্রারম্ভিক মজুত পণ্য ৩৪,০০০। তারপর এখানে একটা ক্রয় আছে ১,০০,০০০ টাকা, কিন্তু রেওয়া মিলের দিকে খেয়াল করো, এখানে একটা বহি ফেরতও আছে। এবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ক্রয় ডেবিট, ক্রয় ফেরত তো ক্রেডিট, এখানে বহি ফেরত ডেবিটে আছে। আমি তো আগেই বলেছি রেওয়া মিলটা শুদ্ধ না, বহি ফেরত ডেবিট না ক্রেডিট সেটা তো দেখার দরকার নাই। বহি ফেরত হচ্ছে ৬,০০০। এই টাকাটা পাশের ঘরে লিখি। তারপর আছে বেতন। বেতনের পর আছে জাহাজ ভাড়া। জাহাজ ভাড়া হচ্ছে ৫,০০০। বরাদ্দকৃত বাট্টা। বরাদ্দকৃত বাট্টাও এক ধরনের ব্যয়, সেটা হচ্ছে ১০,০০০। মণিহারি ৫,০০০। কুঋণ ও সন্দেহজনক সঞ্চিতির ঘাটতি। কুঋণ ও সন্দেহজনক সঞ্চিতির ঘাটতি, ওফো ওয়েট, আচ্ছা, কুঋণ ও সন্দেহজনক সঞ্চিতির ঘাটতি। তোমরা দেখো রেওয়া মিলে একটা সন্দেহজনক দেনা সঞ্চিতি আছে ৮,০০০ টাকা, আর তার উপরেই আছে কুঋণ ৯,০০০ টাকা। এই যে এই ৮,০০০ আর ৯,০০০-এর একটা পার্থক্য, মানে কুঋণ থেকে কুঋণ সঞ্চিতিকে বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে ঘাটতি। এই ১,০০০ টাকা বসবে ব্যয়ের খাতে। এবারে যোগ করে দেখো ৩৪, মোটমাট হবে ১,৬১,০০০ টাকা। আপনারা একটু তুলে নেন, তারপর বলছি। তোমাদের কি তোলা শেষ? ওকে। আচ্ছা, তোলার সময় একটু খেয়াল করো, আমরা এখানে করছিলাম খ নাম্বার প্রশ্নটা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আমরা আগেই বলেছি মুনাফা জাতীয় ব্যয় হবে সেগুলা যেই টাকার অঙ্কটা বা যেই জিনিসগুলা আমরা
আহ, এক বছর একটা আর্থিক বছরের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবো। প্রথমে এই প্রারম্ভিক মজুত পণ্য, শুরুতেই বলেছি এটা প্রতি বছর পরিবর্তন হয়। তারপর হচ্ছে ক্রয়, ক্রয়ও প্রতি বছর পরিবর্তনযোগ্য। বেতন, কিন্তু ক্রয়ের সঙ্গে এখানে একটা বহি ফেরত ছিল। ক্রয় ফেরত হচ্ছে বহি ফেরত, আর বিক্রয় ফেরতের অন্য নাম হচ্ছে আন্তঃফেরত। বেতন সেটাও প্রতি মাসেই দিতে হয়। তারপর হচ্ছে জাহাজ ভাড়া, যতবার পণ্য আনবে ততবার দিতে হবে। জাহাজ ভাড়ার পরে বরাদ্দকৃত বাট্টা, বাট্টাও যতদিন ব্যবসা চলবে বাট্টার মাধ্যমেই চলবে। তারপর মণিহারি, কুরিন, কুরিন প্রতি বছরই কুরিন অবলোকন করতে হয়। আচ্ছা, এবার কুরিনের যেটা ব্যাপার সেটা হচ্ছে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতির ঘাটতি। কুরিন হচ্ছে দেনাদারের সেই অংশ যা আমরা অবলোকন করে দিব, যেটা আমরা অলরেডি তাদের উপর ধার্য করে রেখেছি, আর যেটা আমাদেরকে তাদেরকে ছাড় দিতে হবে। আর কুরিন সঞ্চিতি হচ্ছে বিগত বছরগুলোতে আমরা একটা সঞ্চিতির সৃষ্টি করেছিলাম, যেটার মাধ্যমে আমরা দেনাদারেরকে যে ছাড়টা দেই সেই টাকাটা পূরণ করব। তাই সঞ্চিতি সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে, যে কোনো ধরনের সঞ্চিতি সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে। তাই এই কুরিন সঞ্চিতিও ক্রেডিট, আর কুরিন যেহেতু দেনাদারের একটা অংশ তাই কুরিন ছিল ডেবিট। এবার আমার কুরিন হয়ে গেছে 9,000 টাকা, কিন্তু আমি সঞ্চিতি হিসেবে তো আগেই 8,000 টাকা রেখেছিলাম, তাহলে চলতি বছরে আমাকে বেশি দিতে হবে। 9,000 থেকে 8,000 টাকা এটা ট্রান্সফার হয়ে যাবে, আর থাকবে 1,000 টাকা। তার মানে চলতি বছর আমার খরচ আর মাত্র 1,000 টাকা বেশি করতে হবে। এটা ছিল খ নাম্বার। এবার গ নাম্বারে ছিল মিসেস সালেহা এন্ড কোং এর একটি শুদ্ধ রেওয়া মিল প্রস্তুত করো। আপনারা দেখবেন বইতে যখন অঙ্ক করেছে ওরাও একটু নিয়ম কানুন মেনে বক্স ঠিক রেখে তারপর অঙ্ক করেছে, আর আপনারা কি করছেন, খাতায় মার্জিন করছেন, কোন অঙ্ক নাম ঠিকানা কিছুই নাই। কিছুই বুঝলাম না কি অঙ্ক তোমরা করলা। ঠিক আছে, মুছে দিলাম। মিস্টার সালেহা, 3 গ, এন্ড কোং রেওয়া মিল 31শে ডিসেম্বর 2017। আপনারা একটু রেওয়া মিলের ঘরটা করেন। আচ্ছা, রেওয়া মিল 31শে ডিসেম্বর 2017 সালে রেওয়া মিল। রেওয়া মিলের ঘর করব ক্রমিক নং, হিসাবের শিরোনাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর কি লিখি নাই সেটা একটু বলতে পারবা? আমি একটা ঘর করি নাই, কেউ বলতে পারবা? খতিয়ান পৃষ্ঠা। খতিয়ান পৃষ্ঠা। Yes, খতিয়ান পৃষ্ঠা। আমরা এখানে করব অশুদ্ধ রেওয়া মিলটা শুদ্ধ করব। প্রথমেই আছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কি ডেবিট হবে না ক্রেডিট হবে বলতে পারবা? মিস ডেভিড। তার মানে এটা ঠিকই ছিল। এরপর হচ্ছে ক্রয়। ক্রয় ডেবিট 1 লাখ টাকা, সেটাও ঠিকই আছে। তারপর বেতন ডেবিট 12,000 টাকা, সেটাও ঠিক আছে কারণ বেতন খরচ। চার নম্বরে হচ্ছে পাওনাদার ডেবিট 40,000 টাকা, এটা কি ঠিক আছে? না মিস। না ম্যাম, ক্রেডিট হবে। পাওনাদার ক্রেডিট হবে। আচ্ছা, এবার হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত 45,000 টাকা। আচ্ছা, তার আগে দেনাদার ছিল 16,000 টাকা ডেবিট।
এবার বলো ব্যাংক জমার উদ্বৃত্ত কি ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট। আর যদি এটা ব্যাংক জমাতিরিক্ত হতো তাহলে কি হতো? ক্রেডিট। ক্রেডিট। ইয়েস। আচ্ছা, এরপর আছে আন্তঃফেরত 3000 টাকা, ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট। হ্যাঁ, তাহলে বহিঃফেরত কি হবে? ডেবিট। আন্তঃফেরত ডেবিট, বহিঃফেরত ক্রেডিট। বহিঃফেরত হচ্ছে ক্রয় ফেরত। জাহাজ ভাড়া ডেবিট 5000 টাকা। তারপর হচ্ছে প্রদেয় বিল 20000 টাকা। প্রদেয় বিল কি হবে? ক্রেডিট। ওটা ডেবিটে আছে, তার মানে ওটা রেওয়া মিলে ভুল ছিল, এখন আমাকে সংশোধন করতে হবে। এরপর আছে গৃহীত ঋণ 13000 টাকা। ওইটা আবার ঠিকই লিখছে, ক্রেডিটে ছিল, ক্রেডিটেই আছে। দালান কোঠা, আপনারা একটু তোলেন কারণ আমার জায়গা হবে না, মুছে ফেলতে হবে। ডেবিট 55000 টাকা। এরপর হচ্ছে বরাদ্দকৃত বাট্টা, $10,000। আর লিখতে পারবো না, এইটুকু একটু তোলো প্লিজ। আচ্ছা, আমি প্রথম 6টা মুছে দিলেই লিখতে পারবো। আচ্ছা, 12 পর্যন্ত লিখেছিলাম। 13 নাম্বার হচ্ছে মূলধন 1,40,000 টাকা। মূলধন ক্রেডিট। তারপর আছে 14 হচ্ছে বিক্রয়, সরি মূলধন ছিল 67,000 টাকা। বিক্রয় ক্রেডিট সে হচ্ছে 1,40,000 টাকা। এরপর আছে বহিঃফেরত। এখন বলো বহিঃফেরত ডেবিট না ক্রেডিট? একটু আগে আমি বলে দিয়েছি দুইবার। ক্রেডিট। ক্রেডিট 6,000 টাকা। মণিহারি ডেবিট 5,000 টাকা। কুড়িন ডেবিট 9,000 টাকা। আর সন্দেহজনক দেনা সঞ্চিতি বা কুড়িন সঞ্চিতি ওটা হচ্ছে 8,000 টাকা ক্রেডিট। এইবার যাদের কাছে পুরো অঙ্ক আছে ওরা একটু যোগ করো তো, তোলো তুলে দেন, যোগ করো, যোগ করে আমাকে যোগফল বলো।
আপনাদের কি তোলা শেষ? জি মিস। কেউ কি যোগফল বলতে পারবা? জি মিস 2,94,000। ইয়েস, এটার যোগফলটা ঠিকই আছে। এটার যোগফল ঠিক আছে, কিন্তু সবসময় যোগফল ঠিক নাও থাকতে পারে। আচ্ছা, আর আরেকটা জিনিস, তোমরা যখন হিসাব ক্লোজ করবা, এই ক্লোজের দাগটা সবসময় কলম দিয়ে দিবা, ঘর করার সময় ওটা আবার পেন্সিল দিয়ে দিয়ে দিবা না। আর আমার অঙ্ক যেহেতু এখানে শেষ, তাই আমাকে ঘরটাও এখানে শেষ করে দেখাতে হবে। আপনারা কি মূলধন জাতীয় ব্যয় আর মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় প্রদান এর পার্থক্য বুঝতে পারছেন? প্রাপ্তির সঙ্গে আয়ের পার্থক্য বোঝা গেছে কি? মেয়েগুলা কিচ্ছু বলে না। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাদেরকে আজকে হোমওয়ার্ক দিব এখানকার সৃজনশীল প্রশ্ন 4। রেওয়া মিল চ্যাপ্টারটা আসলে খুব বেশি কঠিন না, রেওয়া মিল অধ্যায়টা সহজ, রেওয়া মিল অধ্যায়টা মানে ছোট। তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলেই রেওয়া মিলে ভালো করতে পারবা। সিরামিকের রেওয়া মিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় করো। 4 নাম্বারটা দেখো, কত টাকা অন্তর্ভুক্ত হবে না। আমরা জানি প্রারম্ভিক মজুত পণ্য আসে, সমাপনী মজুত পণ্য আসে না। ঠিক তেমনি সমাপনী হাতে নগদ, সমাপনী ব্যাংক জমা আসে, অর্থাৎ চলতি দায়ের সমাপনী উদ্বৃত্ত আসে। তাই ওহি সিরামিকের রেওয়া মিলে যেখানে আছে ব্যাংক উদ্বৃত্ত, সেটা এই রেওয়া মিলে আসবে না। তারপর আছে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্যও আসবে না। এবার দেখো, ওহি সিরামিকের অঙ্কে অন্য কোনো সমস্যা নাই, কিন্তু এখানে শুধু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে দেনাদার আর পাওনাদারের জায়গায়। প্রথমে আছে মূলধন 94,000 টাকা ক্রেডিট, ব্যাংক উদ্বৃত্ত 15,000 টাকা আসবে না, কারণ সেটা প্রারম্ভিক। পাওনা 22,000 টাকা। এখন বলো, এই পাওনা 22,000 টাকা কি ডেবিট না ক্রেডিট? ম্যাডাম ডেবিট হবে। মিস ডেবিট হবে নাকি? ইয়েস, এই পাওনা মানে এখানে দেনাদার, তুমি পাও, সেটাকে পাওনা বোঝাচ্ছে, সেই অর্থে বলছে পাওনা, তাই এই পাওনাটা হবে ডেবিট। আর দেনা 15,000 টাকা, এটা হবে ক্রেডিট। এটা দেনা মানে কেউ তোমার কাছে পায়, পাওনাদার সেটা দায়, সেটা ক্রেডিট, ঠিক আছে। কিন্তু এই পাওনাটা মানে তুমি পাও, আর দেনাদার না। দেনা মানে হচ্ছে তোমাকে, দেনা মানে হচ্ছে তোমাকে দিতে হবে, তাই ওটা তোমার ঋণ। শুধু বোঝা গেছে? আর নিচে আছে সমাপনী ব্যাংক জমা, ব্যাংক জমা হিসেবে সেটা আসবে, সমাপনী ব্যাংক জমা ব্যাংক জমা হিসেবে সেটা আসবে। আচ্ছা, এটা ছিল ওহি সিরামিক্স এর রেওয়া মিল। আর ক নাম্বার ছিল রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, সেটা বলে দিছি। রেওয়া মিলে কোনগুলা ক্রেডিট হবে সেটাও বলে দিলাম। এবার হচ্ছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই জিনিসটা আপনারা একা একা করবেন। এখন বলেন, আজকের অঙ্ক বা যে হোমওয়ার্ক আছে তার মধ্যে তোমাদের কি কোনো সমস্যা আছে, মানে কোনো প্রশ্ন আছে? না ম্যাম। সব বুঝতে পারছেন? ঠিক আছে, সব যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী ক্লাসে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম ম্যাম।